নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তকের সকল দর্শকদের আরও একবার স্বাগত জানাই। আপনার উপর একবার নয় দুবার যদি প্রাণঘাতী হামলা হয়, এই দুটো আক্রমণই বিস্ফোরক সংকেত দিচ্ছে যে কোনো বিপজ্জনক শত্রু আপনাকে মারতে বদ্ধপরিকর। আপনার ভয় 10 গুণ বেড়ে যাবে যদি আপনি জানতে না পারেন আপনার শত্রু কে আর শত্রুতার কারণ কি। এপ্রিল 2011, নিউ দিল্লি। ঠিক সকাল 7টায় ডাক্তার অবিনাশের ডিউটি শেষ হয়। ও ওখান দিয়ে হেঁটে আসবে। আর ওখানে নিজের মোটরসাইকেলের কাছে যাবে। ওই হচ্ছে ডক্টর অবিনাশ। সকালে এখানে বেশি ভিড়ভাট্টা থাকে না। এতে 25,000 আছে অ্যাডভান্স। ফোনে গুলি শব্দ শোনাও আর বাকি 2,25,000 নিয়ে যাও। মনে করুন হয়েই গেছে, ফোনটা শুধু চালু রাখবেন। কাল সকালে এই সময়ের মধ্যে ডক্টর অবিনাশ এই পৃথিবীতে যেন না থাকে। গুড মর্নিং সোনিয়া। অবিনাশ, সোজা ডিউটি থেকে চলে এসেছো? না, তোমার বাড়ি গেছিলাম, তোমার বাবা বললেন তুমি এখানেই, তাই সোজা এখানেই চলে এলাম। অ্যাকচুয়ালি একজন পুরনো পেশেন্ট ছিল, ওর আর্লি অ্যাপয়েন্টমেন্ট দরকার ছিল, তাই আমাকে তাড়াতাড়ি আসতে হলো। তা ডাক্তার বাবু, আমিও তো আপনার পুরনো পেশেন্ট, আমি অ্যাপয়েন্টমেন্ট কবে পাবো? দেখো, 7 পাক নিতে মাত্র 7 মিনিট সময় লাগে। অবিনাশ, একে অপরকে আমরা 15 বছর ধরে চিনি, খুব ভালোভাবে বুঝিও। তাহলে এই 7টা পাকে কি তফাৎ হবে? তফাৎ তো হবেই সোনিয়া দেবী। যেমন ধরো, সকালের প্রথম চা আমি তোমার হাতে খেতে পারবো। তাহলে 1 কাপ চায়ের জন্য তুমি বিয়ে করতে চাও? এটা কেমন লজিক হলো? চা তো আমি এখনই অর্ডার করে দিতে পারি, করব? একটা ছোট্ট মেয়েও অর্ডার দিয়ে দাও, খুব সুন্দরী, একদম তোমার মতো। আচ্ছা অবিনাশ, আমি 4 দিনের জন্য লখনৌ যাচ্ছি একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে। যখন আমি ফিরবো সাথে সাথে বিয়ে করে নেব, পুরোহিতকে বলে দিই। অবিনাশ, যখন আমি ফিরবো তারপর এসে ডিসাইড করব কি করব, কিভাবে করব। ওকে? কি আর করব, বিয়ে করব ব্যাস। আর আইডিয়ালি এখনই করব। বলা যায় না লখনৌর কনফারেন্সে তুমি কোনো হিরো পেয়ে গেলে আর আমাকে চিনতেই পারলে না। 4 দিন পর, ওকে? প্রমিস? পাক্কা প্রমিস। তো ডাক্তার বাবু, এই প্রমিসের উপর তো একটা সিল লাগানো উচিত। হ্যালো, হ্যাঁ আপনি ওনাকে বসান, আমি এখনই ডাকছি। তোমাকে এবার যেতে হবে, না হলে আমার পেশেন্টরা ভাববে এই দুজন ডাক্তার ক্লিনিকের মধ্যে কি কি করে। কি করতে পারে? অবিনাশ, যাও না। ওকে বাবা, বাই বাই।
একদিকে ডক্টর অবিনাশ একটা সুন্দর ভবিষ্যতের প্ল্যানিং করছিলেন ওনার হবু স্ত্রী ডক্টর সোনিয়ার সঙ্গে, আর অন্যদিকে আরেকটা প্ল্যান হচ্ছিল যেটা ডক্টর অবিনাশ মোটেই জানতেন না। কাল সকালে এই সময়ের মধ্যে ডক্টর অবিনাশ এই পৃথিবীতে যেন না থাকে। আর সেটা ছিল ওনাকে খুনের প্ল্যানিং। 27 এপ্রিল 2011 দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে ডক্টর অবিনাশের পক্ষে মৃত্যুর পদধ্বনি শোনা প্রায় অসম্ভব ছিল। এনে মনীশবাবুর নাম্বার আছে এতে। বন্দুক চালানোর আগে ওনাকে ফোন করে নিবি। উনি গুলির শব্দ শুনতে চান। শুনিয়ে দেব। হ্যালো, তৈরি থাকো, গুলি চলবে এবার। প্রথমে গুলি আমি চালাবো, যদি আমি মিস করি না তখন তুই গুলি চালাবি। ঠিক আছে। আরে এটা জাম হয়ে গেছে, তুই চালা গুলি। আরে চালা গুলি। চল চল চল, পালা এখান থেকে, চল চল, ওঠ ওঠ। অবিনাশবাবু, অবিনাশবাবু তাকান এদিকে, এই স্ট্রেচার নিয়ে আয়। ডক্টর অবিনাশকে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করা হলো, আর পুলিশকেও সাথে সাথে খবর দেওয়া হলো। দুটো বুলেটই হার্টের খুব কাছ দিয়ে গেছে। চান্সেস খুব কম। অ্যাকচুয়ালি কি হয়েছিল বলতে পারবেন? আমি তো সব কিছুই দেখিনি, কিন্তু আমাদের একজন ওয়ার্ড বয় শাস্ত্রী, শাস্ত্রী বলুন ডাক্তারবাবু। এনাদের বলো। স্যার আমি আর ওই দুবে পান খেতে যাচ্ছিলাম, হ্যাঁ, তারপর আমরা দুটো ধাই ধাই করে গুলির আওয়াজ শুনলাম। ওখানে গিয়ে দেখলাম তখন ডাক্তার অবিনাশ মাটিতে পড়েছিলেন, আর আমরা ঘুরে দেখলাম যে ওরা পালিয়ে যাচ্ছে। কতজন ছিল? 3 জন ছিল স্যার। কোথায় পালাচ্ছিল? ওখানে একটা গাড়ি দাঁড় করানো ছিল। তারপর কি হলো? তারপর স্যার আমি ওদের পিছু নিলাম, কিন্তু ওরা পালিয়ে গিয়েছিল। কিন্তু হ্যাঁ স্যার, ওদের মোবাইল আর রিভলভার ওখানেই পড়ে আছে। মোবাইল ফোনটা এখনো অ্যাক্টিভ আছে। এই মোবাইলটা আমাদের কাজে লাগবে, সার্ভিলেন্সে পাঠিয়ে দাও। দেশি রিভলভার এটা, 5টা গুলি লোড করা রয়েছে। ডাক্তার অবিনাশের ব্রিফকেস এখানেই রয়েছে স্যার, মানে উনি বাড়ি যাচ্ছিলেন বোধহয়। দুটো গুলি চলেছে, আর এই রিভলভারে 5টা গুলি আছে, মানে দুটো আলাদা আলাদা বন্দুক দিয়ে গুলি চলেছে। স্যার, ডক্টর অবিনাশের বাবা মা চলে এসছে। ঠিক আছে, এই মোবাইল এখনো অ্যাক্টিভ আছে, সব ডিটেলস বার করে নাও। চলো। হ্যাঁ স্যার। দেখুন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু আপনারা এই কথাটা মনে রাখবেন যে অনেকটাই রক্ত বেরিয়ে গেছে। ডাক্তারবাবু, পরিষ্কার করে বলুন যে কি হয়েছে। আগে আরে তাড়াতাড়ি বলুন না কি হয়েছে। এক্সকিউজ মি।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তুমি নিজেকে সামলাও প্লিজ। আমার সোনা, এ কি হলো? হ্যালো, মনীশবাবু, পরেশ। গুড নিউজ শোনাও পরেশ। আরে ডক্টর অবিনাশের অবস্থা খুব সিরিয়াস, বাঁচবে না। কি মরেনি? আরে তোমরা গুলি চালাচ্ছিলে না, ইয়ার কি করছিলে? আরে মনীশবাবু, আমাদের গুলি সবসময় কাজ করে, আপনি টেনশন করবেন না। আর আমিও টাকাটা তখনই দিই যখন কাজটা শেষ হয়। যখন মরবে তখন এসো। মরবে? আর একটু পরেই মরবে। কে ওই লোকটা যার সাথে ডক্টর অবিনাশের এত গভীর শত্রুতা ছিল? আর গুলির শব্দই বা সে কেন শুনতে চেয়েছিল? ওনাদের দুজনের মধ্যে কি এমন হয়েছিল? আমার ছেলের সাথে কার কি শত্রুতা থাকতে পারে? কারোর সাথে কোনো ঝামেলা নেই, কিন্তু আমার সর্বদাই ওর জন্য কেমন যেন ভয় করত। কেন? একমাত্র ছেলে, সবাই ওকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। সবাই? সবাই কারা? আছে কেউ যে ওকে মেরে ফেলতে চায়। মানে এর আগেও মারার চেষ্টা করা হয়েছে? 2 বার। কবে? কোথায়? দেখুন, আমরা গাজিয়াবাদের বাসিন্দা। অবিনাশের ফিজিওথেরাপির ট্রেনিং ওখানেই করেছিল। আচ্ছা, এই প্রথম হামলা কবে হয়েছিল? জুলাই 2009-তে। আর দ্বিতীয় হামলা? ফেব্রুয়ারি 2010-এ। এই ডাক্তার সোনিয়াটা কে? অবিনাশের ছেলেবেলার বন্ধু। ও আমাদের হবু বৌমা। সূর্যপ্রকাশ বাবু, ডাক্তারবাবু কি বললেন? কিচ্ছু বলেননি, মনে হয় সব শেষ। এমন কথা বলবেন না দাদা, অবিনাশের কিছু হবে না। আপনাদের পরিচয়? এরা সোনিয়ার মা বাবা। আগে নমস্কার। আমরা সোনিয়াকে ইনফর্ম করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওর মোবাইল সুইচ অফ আসছে। উনি কোথায়? ও লখনৌতে আছে, সেমিনারে গেছে। আগের দুটো হামলার ইনভেস্টিগেশন গাজিয়াবাদ পুলিশ করেছিল নিশ্চয়? করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আপনার কারোর সঙ্গে কোনো পুরনো শত্রুতা নেই? বলো না, আরে বলো না। সূর্যপ্রকাশ বাবু বলুন। আমাদের একটা পূর্বপুরুষের ছোট জমি ছিল। সোনিয়া, তুমি বোঝাও এদের। সারাদিন বাড়িতে বসে থাকতে পারবো না। ওদের যদি আমাকে মারতেই হয়, এখানে বাড়িতে এসেও মারতে পারে। না না বাবা, এমন বলিস না। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? মা, যদি বাবা ওই জমি বেচে দেয় তাহলে এই আক্রমণ বন্ধ হয়ে যাবে, আর সেক্ষেত্রে কারোর প্রাণের কোনো ঝুঁকি থাকবে না। শুনলে তুমি ও কি বলছে? যা দাম পাওয়া যায় নিয়ে নাও, আমাদের ওই অপয়া জমি চাই না। ওটাকে অপয়া বলো না, ওটাই তো একমাত্র জিনিস
যা আমরা অবিনাশকে দিয়ে যেতে পারি। আরে অবিনাশ না থাকলে ওই জমি দিয়ে কি হবে? কিন্তু তুমি বুঝছো না কেন? দেখুন পাপা, প্লিজ আপনি ভুল বুঝবেন না, কিন্তু আমি আর অবিনাশ দুজনেই ডাক্তার, ভালোই রোজগার করি, সবকিছু ভালোই চলছে, আর আগামী দিনে সব ভালোই চলবে। কিন্তু ভগবান না করুন যদি অবিনাশের কিছু হয়, তাহলে আপনাদের সাথে আমিও। না না সোনা, না বাবা প্লিজ। পুরুষের জমি ছিল, বেচে দিলাম, ভাবলাম এবার অন্তত ওরা অবিনাশকে ছেড়ে দেবে, কিন্তু দেখুন কি অবস্থা করেছে আমার ছেলে। হেমন্ত, হেমন্ত, দুটো অক্সিজেন সিলিন্ডার ওটিতে চাই, তাড়াতাড়ি, এমার্জেন্সি আছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে ডাক্তারবাবু? আমার অবিনাশ সব ঠিক আছে তো? ঠিক আছে, চিন্তা ওর করবেন না। কিছু হয়নি তো? আপনি বসুন, ডাক্তারবাবু আপনি বলুন। বসুন। অবিনাশ, অবিনাশ ঠিক আছে তো? অবিনাশ ঠিক আছে না ডাক্তারবাবু? প্লিজ ডাক্তারবাবু বলুন অবিনাশ কেমন আছে? হ্যাঁ পাপা। কখন থেকে ট্রাই করছিস না? তুমি কোথায়? এখানে অবিনাশকে কেউ গুলি করে দিয়েছে মা। কি? ও ও বেঁচে আছে তো? অবস্থা খুব সিরিয়াস মা। পাপা আমি এক্ষুনি বেরোচ্ছি, এক্ষুনি আসছি। চলে আয় মা, তাড়াতাড়ি চলে আয়। স্যার এই সিম কার্ড দুদিন আগে কেনা হয়েছিল। সব কল ট্রেস হয়ে গেছে? আগে হ্যাঁ স্যার, কিন্তু এ থেকে যত কল করা হয়েছে সব কটা নাম্বারই সুইচড অফ। সিম কার্ড কোথাকার? স্যার গাজিয়াবাদের। ডাক্তার অবিনাশ গাজিয়াবাদের লোক। ওর উপরে যে হামলা দুটো হয়েছিল সেগুলো গাজিয়াবাদেই। শ্রুতি, আমি 3-4 দিনের জন্য নৈনিতাল যাচ্ছি, বাইরে পেশেন্টের জন্য বোর্ড লাগিয়ে দিও। শুট আউটের পর 2 দিন কেটে গেছিল। ডক্টর অবিনাশ ভেন্টিলেশনে জীবন আর মৃত্যুর মধ্যে ঝুলছিল, কিন্তু ওনার আততায়ী আর আক্রমণের মাস্টারমাইন্ড বাইরে ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ পুরো ফোর্স নিয়ে তদন্ত করছিল, আর অবশেষে একটা সূত্র পাওয়া যায়। স্যার এই নাম্বার কোনো এক বরুণের, গাজিয়াবাদে হিস্ট্রি শুটারের। ঠিকানা পেয়েছো? হ্যাঁ স্যার। চলো গাড়ি বার করো। স্যার ওই যে স্যার। পালাচ্ছিস কোথায়? দাঁড়া 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 দাঁড়া। এই অ্যাটেম্পটেড মার্ডারের প্রথম সূত্র পুলিশ কিন্তু পেয়ে গিয়েছিল। সাহেব আমাকে বলা হয়েছিল এই কাজ করার জন্য। কি বলেছে? কি বলেছে? পরে সাহেব বললো একটা কাজ আছে, নতুন ছেলে চাই। আমার পরিষ্কার চাই। মনীশ বাবু গত 2-3 দিন ধরে ভেন্টিলেটরে আছে, আমি গ্যারান্টি দিচ্ছি বাঁচবে না। তুমি আমাকে বোঝানোর চেষ্টা করো না, তুমি শুধু বুঝে নাও যে অবিনাশ এখনো বেঁচে আছে। কন্ট্রাক্ট ছিল ওকে মারার, ও মরে গেলে আমাকে ফোন করো। খেয়ে নে বাবা পরেশ, আমাদের সামলাতে তোর অনেক শক্তি দরকার হবে। বলেছিলাম না খেয়ে নে, অনেক শক্তির দরকার হবে।
সোজা বলবি নাকি বাম্বু দিলে বলবি? আমি তো খালি সুপারই নিয়েছিলাম। তোর পানওয়ালাটা কে? মনীষ কুমার। ডাক্তার অবিনাশকে কেন মারতে চায়? এই প্রশ্নটা আমরা কখনো করি না। আপনি তো জানেন স্যার। নিজের জিভটা মুখের মধ্যে রাখ, নাহলে টেনে ছিঁড়ে ফেলে দেব। স্যার, এর লাস্ট ডায়াল করার নাম্বারটা সুইচড অফ। ওটা ডাক্তার মনীষের নাম্বার? হ্যাঁ স্যার, কিন্তু উনি নাম্বার পাল্টাতে থাকেন। তুই নতুন নাম্বার কি করে পাস? আমাকে উনি বারবার ফোন করে জিজ্ঞেস করেন ডাক্তার অবিনাশ মরেছে কিনা। কোথায় থাকে ও? বাড়িটা জানি না স্যার, ডাক্তারখানাটা চিনি। গাজিয়াবাদে? আপনি কি করে জানলেন স্যার? আমি তোর বাপ রে। মনীষ কুমার। সমস্ত রোগীদের জানানো যাচ্ছে যে ডাক্তার মনীষ কুমার ৩রা মে ২০১১ পর্যন্ত জরুরি কারণে ক্লিনিকে আসতে পারবেন না। আগামী ৩রা মে ২০১১ পর্যন্ত ক্লিনিক বন্ধ থাকবে। ক্লিনিক আছে মানে কম্পাউন্ডারও আছে। 6 মাস হলো কাজ করছি স্যার। তোমার বস কোথায়? নৈনিতাল। কেন? স্যার কাল ওনার বিয়ে হয়েছে, তাই উনি হানিমুনে গেছেন। আচ্ছা, বলতে পারবে কিসে গেছে? গাড়িতে। নাম্বার মনে আছে? ডিএল। লিখে দাও। কাউকে কিছু বলার দরকার নেই, বুঝলে? ঠিক আছে। ডাক্তারবাবু, অবিনাশ কেমন আছে? আগের থেকে ভালো আছে, সম্ভবত আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডক্টর। এক্সকিউজ মি। থ্যাংক গড। সূর্যপ্রকাশ বাবু। ইন্সপেক্টর সাহেব, আমরা জেনে গেছি। আচ্ছা, কে সে? ওই একজন ডাক্তার কুমার, ডাক্তার মনীষ কুমার। চেনেন? না, আমি তো কোনো ডাক্তার মনীষ কুমারকে চিনি না। মনে হয় আপনি চেনেন। হ্যাঁ। কে উনি? আর আপনার জামাইকে মারার চেষ্টা করছে কেন? ডক্টর মনীষ কুমার আমার মেয়ের বন্ধু, খুব ভালো বন্ধু। ভালো বন্ধু কাজটা ভালো করেনি। সুরেশবাবু, আপনি কিছু বলছেন না কেন? তুই পাগল তো হয়ে যাসনি মা? তুই আর অবিনাশ ছোটবেলা থেকে একে অপরকে চিনিস, পছন্দ করিস, আর একসাথে খেলাধুলো করেছিস, আর আমাদের পরিবারও একরকম। তাহলে এটা কি পাগলামি করছিস মা? তুমি বোঝাও একে। দেখ সোনা, ডক্টর অবিনাশই তো সত্যিকারের ভালোবাসা। মা প্লিজ, আমি ভালোবাসা নিয়ে কোনো লেকচার চাই না। আমি মানছি আমি অবিনাশকে লাইক করতাম, কিন্তু এখন আমি ওকে পছন্দ করি না। যদি কোনো মানুষ প্রেমে পড়ে তবে তার থেকে তো বেরিয়েও আসে। দেখো, আমি বলছি না যে আমি অবিনাশের ভালো চাই না, আমিও ওর ভালোই চাই, কিন্তু আমার ভালো শুধু ডাক্তার মনীষের সাথে। যাও, নিজে যা ভালো বোঝো তাই করো, যা ইচ্ছে তাই করো, কিন্তু তারপর আমার মুখ দর্শন করবে না। বাবা, মনীষ কুমার কালকে বিয়ে করেছে, নৈনিতাল গেছে হানিমুন করতে। কিন্তু ইন্সপেক্টর সাহেব, আমার মেয়ে সোনিয়া তো লখনৌতে আছে, সেমিনারে গেছিল, আর যে কোনো সময় এখানে এসে পড়তে পারে। ও এখানে আসবে না সুমিত বাবু, কারণ আপনার মেয়ে একটু বেশি বুদ্ধিমতী। আমাদের মনে হচ্ছে যে ডাক্তার অবিনাশকে খুনের চক্রান্তে ডাক্তার মনীষ কুমার আর ডাক্তার সোনিয়া মানে আপনার মেয়েও যুক্ত আছে।
জানো মনীষ, ছোটবেলা থেকে আমি যখন হানিমুনের কথা ভেবেছি, নৈনিতালের কথা অবশ্যই ভেবেছি। এমনিতেও ছোটবেলার কথা বলা সত্যি খুবই কঠিন হয়, বিশেষ করে ছোটবেলার প্রেম। যদি তাই হতো তাহলে আমাদের বিয়েই হতো না, আর যা হয়েছে সেটাও হতো না। ডক্টর কুমার আগে, আর আপনার সঙ্গে উনি ডক্টর সোনিয়া। দুজন ডাক্তারই অবাক হয়ে গেল। সব ক্রিমিনালদের মতোই ওরাও ভেবেছিল ওরা কখনো ধরা পড়বে না, কিন্তু প্রমাণের একটা চেন তৈরি হয়ে গেছিল, যে সূত্রগুলি থেকে পুলিশ একটা আভাস পায় আর তারা নৈনিতালে পৌঁছে যায়। ডক্টর কুমার আর ডক্টর সোনিয়া দুজনেই গুলির শব্দ শুনতে চেয়েছিল। যে মোবাইল আততায়ীর হাত থেকে পড়ে গিয়েছিল সেই মোবাইল ফোনই এই কেসের সব থেকে প্রধান সূত্র আর প্রমাণ হয়ে উঠল। আগেও দুবার অ্যাটাক করেছিলাম অবিনাশের উপর, কিন্তু ফেল হয়ে গেছিল। এবার গুলির শব্দের সাথে সাথে ওর চিৎকারও শুনতে চাইছিলাম আমরা। দুটি পরিবারই অবাক হয়ে গেল। অবিনাশের উপর আগের দুটি হামলাও এই ডাক্তার জুটি করিয়েছিল। আমি জমির সমস্যাটা আগেই জানতাম। আমি ভেবেছিলাম সেই ছুতোয় আপনি আপনার ছোটবেলার বন্ধুকে মার্ডার করবেন, রাইট? এর জন্য খুন করার কি দরকার ছিল? তুমি সম্পর্ক ভেঙে দিতে আমাদের বলতে পারতে, তোমার মা বাবাকে বলতে পারতে। আপনার কি মনে হয় আমি চেষ্টা করিনি? ইয়ার কি করছো তো? না অবিনাশ, আমি সিরিয়াসলি বলছি। সে কে? আচ্ছা, একজন, কিন্তু সেটা তুমি না অবিনাশ। কিন্তু আমার বেস্ট উইশেস সর্বদা তোমার সঙ্গে থাকবে। আমার কাছে মহিলা মানে শুধু তুমি সোনিয়া, ছোটবেলা থেকেই। এটা ছোটবেলা নয় অবিনাশ, প্লিজ বুঝতে চেষ্টা করো। বোঝার চেষ্টা তুমি করো সোনিয়া। এই পৃথিবী ওলটপালট হয়ে যাক, কিন্তু আমরা একে অপরের জন্য তৈরি হয়েছি। আমাদের বিয়ে হবে, সন্তান হবে, আমরা একসাথে বুড়ো হব, যেমন একসাথে বড় হয়েছি। সে কে? সে ডাক্তার, তাই না? বলো সোনিয়া, বলো। তুমি বলেছো? না, কিন্তু ও না জেনে ছাড়বে না। ও বাঁচবেই না। হোয়াট? আর কোনো উপায় ছিল না। যা মনীষ সাজেস্ট করেছিল সেটাই ঠিক মনে হলো। আমার একটা পেশেন্ট ওই সুপারি কিলারদের জানতো। প্রথমবারই হয়েছে তো, কিন্তু হলো না। যখন দ্বিতীয়বারেও হলো না, খুব ফ্রাস্ট্রেশন হলো। তৃতীয়বার আমরা ওর চিৎকার শুনতে চেয়েছিলাম, ওকে মৃত দেখতে চেয়েছিলাম। এই শুটারগুলো নতুন ছিল, তাই ওদের সাথে প্ল্যানিংয়ে আমিও যোগ দিলাম। এবার অবিনাশকে মারতেই হতো। গুলির শব্দ ডান আমাদের কাছে ঠিক যেন সানাইয়ের মতো লেগেছিল। স্যার, ডক্টর অবিনাশের জ্ঞান ফিরে এসছে। উনি স্টেটমেন্ট দেওয়ার অবস্থায় আছেন। চলো। না না শোনা, আরাম কর, বিশ্রাম নে। এরপর আর কেউ তোর ওপর গুলি চালাবে না বাবা, কখনো না। মা, সোনিয়া, সোনিয়া কোথায়?
ও কেন আসেনি? সোনা, এখন তুমি বিশ্রাম করো, আমরা পরে বলবো। হ্যাঁ, এই কেসে অপরাধ একবার নয়, অনেকবার আভাস দিয়েছিল। ডক্টর সোনিয়া যখন অন্য একজনকে ভালোবাসার কথা বলছিল, সেটা একটা পরিষ্কার আর জোরালো সতর্কতা ছিল। প্রপার্টি নামে যখন দুবার অ্যাটাক হলো, সেটাও একটা আভাস ছিল কোনো গন্ডগোলের। অনুসন্ধান প্রয়োজন ছিল, কিন্তু তা হয়নি। সবকিছু ফেস ভ্যালু দেখে ভাবা হয়েছিল। আমাদের সবার নিজেদের কান আর চোখ খোলা রাখা উচিত, কারণ অপরাধ আর অপরাধী আমাদের মধ্যেই আছে, আর কখনো কখনো রয়েছে খুবই কাছে। সব অপরাধ একটা আভাস দেয়। কান খাড়া রাখুন, প্রাণ বাঁচতে পারে। আবার দেখা হবে, ততক্ষণের জন্য নিজেদের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।